বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন চলছে তোমাদের ক্লান্তিহীন দিনগুলো? তোমরা সকলেই অবগত আছো আমরা দেশে চলমান মহামারীর সম্পর্কে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে আমাদের এই সময়টি সত্যি খুব খারাপের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেমন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে, তেমনইভাবে বন্ধ রয়েছে তোমাদের প্রতিদিনকার পড়াশোনা। আল্লাহর অশেষ রহমতে হয়তো আমরা একদিন কাটিয়ে উঠবো এই সংকটময় মুহূর্ত। ততদিন আমরা সবাই সুস্থ থাকব এবং ভালো থাকব এই কামনা সবাই করি। বাংলাদেশ সরকারের নির্দেশ ও আমাদের প্রিন্সিপাল স্যারের উদ্যোগে আমরাও অনলাইন ক্লাসের কার্যক্রম শুরু করেছি, যাতে করে তোমরা তোমাদের বাসায় বসেই পড়াশোনাটা চালিয়ে যেতে পারো। আজকে যারা এই ক্লাসটি দেখছো তারা অবশ্যই তোমাদের ক্লাসমেটদের কাছে এটা পৌঁছে দেবে, যাতে তারাও যেন উপকৃত হয়। তবে চলো শুরু করি তোমাদের অনলাইন ক্লাসের কার্যক্রম। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাই। তোমাদের সাথে আছি আমি নাসরিন আক্তার, সহকারী অধ্যাপক, বাংলা। তোমাদের সেই চিরপরিচিত শার্শা উপজেলা কলেজ, শার্শা, যশোর। দেখে নিই চলো আজকে তোমাদের পাঠদান করব যে বিষয়, সেই বিষয়টি। দেখো তো এনাকে চিনতে পারো কিনা। কে ইনি? এই মহিষী নারী কে? এই মহিষী নারী কবি সুফিয়া কামাল। সেই সুফিয়া কামালের কবিতা আজকে আমাদের পাঠ্যসূচি। তাহারেই পড়ে মনে, বেগম সুফিয়া কামাল, চিরপরিচিত এই মহিষী নারী। সুফিয়া কামাল বাংলাদেশের একজন বিশিষ্ট মহিলা কবি ও নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ। তার জন্ম হয়েছিল 1911 খ্রিস্টাব্দে বরিশাল জেলায়। পৈতৃক নিবাস ছিল কুমিল্লায়। কবির পিতামাতা মহিলা কবি সম্ভ্রান্ত পরিবারেই জন্মগ্রহণ করেছিলেন। পিতা ছিলেন সৈয়দ আব্দুল বারী আর মায়ের নাম ছিলেন সাবেরা বেগম। এই বিশিষ্ট মহিলা কবি যখন জন্মগ্রহণ করেছিলেন, সেই সময় বাঙালি নারীদের কাটাতে হতো গৃহবন্দী জীবন। স্কুল কলেজে পড়ার সুযোগ তো তাদের ছিলই না। পরিবারে বাংলা ভাষার প্রবেশ একেবারে নিষিদ্ধই ছিল। বাল্যকাল থেকে কিন্তু তার লেখাপড়ার প্রতি ভীষণ আগ্রহ ছিল। এই বিরুদ্ধ পরিবেশে বেগম সুফিয়া কামাল প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ পাননি। পারিবারিক নানা উত্থান পতনের মধ্য দিয়েও বেগম সুফিয়া কামাল স্বশিক্ষায় শিক্ষিত হয়েছেন। বাংলা ভাষা সাহিত্য চর্চায় নিজেকে আত্মনিয়োগ করেছিলেন। আর তখনকার প্রথা অনুযায়ী 11 বছর বয়স, মাত্র 11 বছর বয়সেই এই মহিষী নারীর জ্ঞাতি ভাই সৈয়দ নেহাল হোসেনের সাথে বিয়ে হয়েছিল। স্বামীর উৎসাহ অনুপ্রেরণা পেয়ে তিনি লেখাপড়ায় আরো বেশি মনোযোগ দিয়েছিলেন। কিছুদিনের মধ্যেই তিনি সাহিত্য সাধনা শুরু করেছিলেন। নারী আন্দোলনের ব্রতী হিসাবে তিনি অগ্রণী ভূমিকা রেখেছিলেন, যা তিনি জননী সম্ভাষণে ভূষিত হয়েছিলেন। কিন্তু
ওই যে বললাম কবিতার নাম তাহারেই পড়ে মনে। এই তাহারেই পড়ে মনে কিছুদিনের মধ্যেই তার সেই যে স্বামী ছিল তার সাহিত্য সাধনার প্রেরণাদাতা, সেই স্বামী অকাল মৃত্যু হয়। তারপর চট্টগ্রাম জেলার চুন্তি গ্রামের কামাল উদ্দিনের সাথে তার বিয়ে হয় 1939 সালে। ভুল বললাম, 1939 সালেই তার বিয়ে হয়। সেই থেকে তার নাম সুফিয়া কামাল। স্বামীর সাথে তিনি কলকাতাতেই থাকতেন। তারপর দেশ বিভাগের পরে ঢাকায় এসে স্থায়ী বসবাস শুরু করেন। কলকাতা কর্পোরেশন স্কুলে থাকাকালীন কলকাতায় থাকাকালীন তিনি কলকাতা কর্পোরেশন স্কুলে কিছুদিন শিক্ষকতা করলেন। ঢাকায় এসে তিনি তেমন কিছু করেননি। জীবনের বহু চড়াই উতরাই তাকে অতিক্রম করতে হয়েছে। তার প্রতিভার উজ্জ্বল স্বাক্ষরে বাংলাদেশের কাব্যে তিনি বিশিষ্ট স্থান অলংকৃত করেছিলেন। দুঃখ, যাতনা, দীর্ঘশ্বাসে ভরা কবির ব্যক্তি জীবন, তাই তার কাব্যে বেদনার সার্থকতা রূপায়িত। তার এই উত্থান পতনের জীবনে তার কবিতার নিভৃত মাধুর্যের সুরধ্বনি রয়েছে, ছন্দে রয়েছে নারী হৃদয়ের কমলতা, বিষয়ে রয়েছে স্নিগ্ধতা। তিনি রোমান্টিক কবি। প্রকৃতি প্রেম উপজীব্য করে তার কবিতা গড়ে উঠেছে, তাই তার কাব্য বিরহ ও বেদনার ঝংকারে পরিপূর্ণ। তার কাব্যগুলো পড়লে আমরা আরো বেশি বুঝতে পারবো। বেগম সুফিয়া কামালের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে, দেখো, সাজের মায়া, মায়া কাজল, কেয়ারকাটা, উদত্ত পৃথিবী। এছাড়াও তিনি গল্প লিখেছেন, অনেক ভ্রমণ কাহিনীও লিখেছেন, স্মৃতিচারণমূলক অনেক গ্রন্থ লিখেছেন, শিশু কিশোরদের অনেক রচনা লিখেছেন, উপন্যাসও লিখেছেন। তার একটি উপন্যাস অনেক বেশি আলোচিত, অন্তরা। শিশু কিশোরদের কিছু ইতল বিতল, নহল কিশোর, এগুলো আছে, আমরা দেখতে পাই। আর সাহিত্য সাধনার স্বীকৃতি স্বরূপ তিনি অনেকগুলো পুরস্কারেও ভূষিত হয়েছিলেন, যার বাংলা একাডেমি পুরস্কার পেয়েছিলেন, 21 পদক পেয়েছিলেন, নাসিরুদ্দিন স্বর্ণ পদক সেটা পেয়েছিলেন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি কিন্তু নারী আন্দোলনে ও বাংলাদেশ ও জাতির কল্যাণে বিভিন্ন সমাজসেবামূলক কাজে নিজেকে নিয়োজিত ছিলেন। তিনি শুধু মহিলা কবি হিসাবেই বরণীয় নয়, বাংলাদেশের জনমানুষে বাংলার জননী নামে বাংলার জননী সম্ভাষণে ভূষিত হয়ে আছেন। এই মহিষী নারী বেগম সুফিয়া কামাল 1999 খ্রিস্টাব্দের 20 নভেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন। তাহলে এই মহিষী কবির আজকে যে আমাদের তাহারেই পড়ে মনে কবিতাটি, সেই কবিতাটি একটু দেখে নিন, একটু পড়ি সবাই। হে কবি, নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়। হে কবি, এখানে কবি, ভক্ত এবং কবি দুইজনের কথোপকথন হচ্ছে। কবিতাটি মূলত একটি শোক গাথামূলক কবিতা। হে কবি, এই কবি ভক্ত কবিকে সম্বোধন করছেন। নীরব কেন, ফাগুন যে এসেছে ধরাই, বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায়। কবি ভক্ত কবিকে, উদাসীন কবিকে জিজ্ঞাসা করছেন, তুমি কেন বসন্তকে বরণ করে নিচ্ছ না? প্রকৃতিতে ঋতুরাজ বসন্ত এসেছে। কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি, দক্ষিণ দুয়ার গেছে খুলি। কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি। দেখো, প্রশংসা করছেন, কবি বসন্তকে বরণ করে নেওয়ার জন্য বলছেন। কবি নিজেই বলছেন, কহিল স্নিগ্ধ আঁখি তুলি। কবি যেন হঠাৎ পলক দৃষ্টিতে কবি ভক্তকে বলছেন যে দক্ষিণ দুয়ার কি খুলে গেছে, অর্থাৎ বসন্তের আগমনী চিহ্ন কি এসে গেছে। স্নিগ্ধ মায়াবী আঁখি তুলে সে যেন এই কথাটি আমাদেরকে বলেছিল। বাতাবি লেবুর ফুল ফুটেছে কি আমের মুকুল। কবি ভক্তকে কবি জিজ্ঞাসা করছে, বসন্তের যে আগমনী বার্তা
সেই বসন্তের আগমনী বার্তায় বাতাবি লেবুর ফুল ফুটেছে কি আমের মুকুল? দক্ষিণা বাতাস কি চারিদিকে তার গন্ধে আকুল করেছে? কবি ভক্ত কবিকে বলছেন, এখনো দেখনি তুমি? কহিলাম, কেন কবি আজ এমন উন্মনা তুমি? কোথা তব নব পুষ্প সাজ? কবি ভক্ত কবিকে বলছেন, আজকে কেন তুমি এত উন্মনা হয়ে আসো? অন্যমনস্ক হয়ে, উন্মনা শব্দের অর্থ অন্যমনস্ক হয়ে থাকা। কেন আজকে তুমি? কবি ভক্তের এই কথায় আমরা দেখো, প্রকৃতিকে ঋতুরাজ বসন্ত এসেছে, বাতাবি লেবুর ফুল ফুটেছে, আমের মুকুল গন্ধে চারিদিকে আপ্লুত করেছে। উন্মনা কবি, তুমি কেন এসব লক্ষ্য করনি? কবির যে উদাসীনতা, সেই উদাসীনতাই এখানে স্পষ্ট হয়ে উঠেছে। এখনো দেখনি তুমি? কোথা তব নবপুষ্প সাজ? বসন্ত এসেছে, অথচ কবি আজকে নতুন করে ফুল দিয়ে ঘর সাজাননি, নিজেও ফুলের সাজে সজ্জিত হননি। তাই কবি ভক্ত আজকে এভাবেই কবিকে প্রশ্ন করছেন, কহিল সে সুদূরে চাহিয়া, অলখের পাথার বাহিয়া, তরি তার এসেছে কি? অর্থাৎ তরি বলতে আমরা বুঝি যে এসেছে কি, অর্থাৎ বসন্তের আগমনী বার্তা নিয়ে, বসন্তের যে প্রকৃতির যে মন ভোলানো রূপ, সেটাকে সব পরিপূর্ণ করে এসেছে পৃথিবীতে। বেজেছে কি আগমনী গান, ডেকেছে কি সে আমারে? আগমনী গান, আমরা জানি বসন্ত আসার আগেই যে আগমনী বার্তা আমরা দেখতে পাই প্রকৃতিতে, সেটা এসেছে কিনা সে জানতে চাচ্ছে। ডেকেছে কি সে আমারে? সে তো আমাকে ডাকেনি। আমি তোমাদেরকে আগেই বলেছি, কবিতাটি একটি শোক কবিতা। এখানে কবির স্বজন হারানোর বেদনায় যে কবি মুহ্যমান, তাই বলে বলা যাবে না কবি প্রথম স্বামী মারা গিয়েছিলেন, সেই বিরহ বেদনার কথা এখানে বলা যাবে না, স্বজন হারানোর কথা বলে কথাটি বলতে হবে। বেজেছে কি আগমনী গান, দেখেছে কি সে আমারে? শুনি নাই রাখিনি সন্ধান, কবি বলছেন আমি সেগুলো শুনি নাই, রাখিনি সন্ধান। কহিলাম, ওগো কবি, রসিয়া লহ না যোগিতি, বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এমোর মিনতি। কবি ভক্ত কবিকে, তোমার কাছে মিনতি করছি, তুমি কবি বসন্তকে বরণ করে নাও, এ উদাসীন থেকো না। তোমার বসন্ত সঙ্গীত রচনার জন্য আমরা তোমাকে অনুরোধ জানাচ্ছি। দেখো উত্তরে কি বলে কবি, আমারে গাহিতে গান বসন্তেরে, কহিল সে মৃদু মধুস্বরে, নাই হলো না হোক এবারে। আমারে গাহিতে গান বসন্তেরে আনিতে বরিয়া, রহিনী সে ভুলেনি তো এসেছে তা ফাগুনে সরিয়া। অর্থাৎ ফাগুনকে সে ঠিক স্মরণ করে এসে গেছে। বসন্ত আমি বন্দনা গীতি রচনা করিনি বলে সে বসে থাকিনি, সে ঠিক প্রকৃতিতে এসেছে। কহিলাম, ওগো কবি, অভিমান করেছ কি তাই? কবি ভক্ত কবিকে মনোযোগের সুরে বলছেন, তুমি কি আমাদের সাথে অভিমান করেছো? যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথাই। প্রকৃতিতে ঋতুরাজ বসন্ত তার নিয়মে এসেছে, কিন্তু তুমি তাকে বৃথা করলে। কহিল সে পরম হেলাই, বৃথা কেন? ফাগুন বেলায় ফুল কি ফোটেনি শাখে? কহিল সে পরম হেলাই। কবি ভক্ত কবির সাথে যে কাল্পনিক কথোপকথন হচ্ছে, সেখানে দেখো কহিল সে পরম হেলাই। পরম হেলাই মানে কবি ভক্ত আজকে তার বিরহ বেদনার সেই আজকে যে ফাগুন এসেছে, সে ফাগুনকেও সে হেলার সাথে পরম হেলায়, হেলাটা আমরা বুঝি যে হেলায় মানে অবজ্ঞা অবহেলার দৃষ্টিতে, যে ঋতুরাজ বসন্ত এসেছে কিন্তু কবি আজকে পরম হেলায় তাকে বৃথা করলো। তা বৃথা কেন? কবি ভক্ত তখন বলছে, কেন বৃথা কেন? আমি বসন্তকে বরণ করিনি বলে কি ঋতুরাজ বসন্ত প্রকৃতিতে আসেনি? ফাগুন গেলায় ফুল কি ফোটেনি শাকে? ফাগুন বেলায় ফুল কি ফোটেনি শাকে? অর্থাৎ দেখো, ফুল প্রকৃতিতে ঋতুরাজ বসন্ত আসলে প্রকৃতিকে যেমন ফুলে ফলে পরিপূর্ণ হয়, তদ্রূপ বলছে ফুল কি ফোটেনি শাকে? পুষ্পরতি লভেনি কি ঋতুর রাজন? ঋতুরাজ বসন্তকে বরণ ও বন্দনা করার জন্য গাছে গাছে যে ফুল ফোটে,
অর্থাৎ বসন্তের যে সাদর অভ্যর্থনা জানাই সেটা কি ফোটেনি? কবি ভক্তকে কবি এগুলো বলছেন। মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি, অর্থাৎ মাধবী বাসন্তী লতা তার ফুল যে গন্ধে পরিপূর্ণ, তার কি বুকে কোনো গন্ধ নাহি? কবি কবি ভক্তের কাছে দেখো জিজ্ঞাসা করছেন, করে নাই অর্ঘ্য বিরোচন, অর্থাৎ সে কি আমাদের উপহার দেয়নি ফুল? সে কি বিচিত্র সাজে সজ্জিত হয়ে ফুল ও তার সৌরভ পৃথিবীকে আপ্লুত করেনি? হোক, তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা? সবকিছুই প্রকৃতিতে এসেছে, তবু বসন্তের প্রতি কেন তোমার এই তীব্র বিমুখতা? কেন তুমি মুখ ফিরিয়ে নিয়েছো? কহিলাম উপেক্ষায় ঋতুরাজে, কেন কবি দাও তুমি ব্যথা? অর্থাৎ প্রকৃতিতে ঋতুরাজ বসন্ত এসেছে, তাই কবি ভক্ত দেখো বিভিন্নভাবে সবকিছু প্রকৃতিতে ঋতুরাজ বসন্ত তাকে সাজিয়ে দিয়েছে, কিন্তু কহিলাম উপেক্ষায় ঋতুরাজে, কেন কবি দাও তুমি ব্যথা? তুমি কেন আজকে এই বসন্তকে উপেক্ষা করে চলেছ? কহিল সে কাছে সরে আসি, কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী। কহিল সে কাছে সরে আসি, দেখো যখন আরো যেন কবি ভক্তের হৃদয়ের কাছে এসে বলল, কুহেলি কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী। কুহেলি শব্দের অর্থ কুয়াশা, উত্তরি শব্দের অর্থ আমরা চাদর বা উত্তরীয়। তারপরে দেখো তলে মাঘের সন্ন্যাসী। মাঘের সন্ন্যাসী, কবি শীতকে মাঘের সন্ন্যাসী রূপে কল্পনা করেছেন, যে সন্ন্যাসী কুয়াশার চাদর মুড়ি দিয়ে, অর্থাৎ এই যে কুয়াশার চাদর মুড়ি দিয়ে প্রকৃতিতে যেমন আচ্ছন্ন হয়ে থাকে, কুয়াশা পড়লে চারিদিকে কহিলি উত্তরি তলে যেন আপ্লুত হয়ে থাকে, তাই বলছে কহিল সে কাছে সরে আসি, কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী। গিয়াছে চলিয়া ধীরে, দেখো কবি শীতকে মাঘের সন্ন্যাসী রূপে কল্পনা করে যে সন্ন্যাসী চাদর মুড়ি দিয়ে আসে সেই সন্ন্যাসীর কথা এখানে বলছেন। তারপর দেখো গিয়াছে চলিয়া ধীরে পুষ্প শূন্য দিগন্তের পথে, রিক্ত হস্তে তাহার এই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। শীত প্রকৃতিকে কি দেয়? ঋতুরাজ, প্রকৃতিতে 6টি ঋতু আছে আমরা জানি, সেই 6টি ঋতুর শীত কিন্তু রিক্ততার রূপ। গাছে গাছে কিন্তু পাতা ঝরে যায়, গাছ হয় ফুলহীন। শীতের এই রূপকে বসন্তের বিপরীত স্থানে কিন্তু আমরা নিয়ে যেতে পারি। প্রকৃতিতে যে ঋতুরাজ বসন্তের আগমন ঘটেছে, কিন্তু কবি হৃদয় আজকে শীতের সেই রিক্ততার ছবি সেখানে আছে। শীত যেন কবিকে সর্বরিক্ত সন্ন্যাসীর মতো কুয়াশার চাদর মুড়ি দিয়ে পত্র পুষ্পহীন দিগন্তের পথে নিয়ে যাচ্ছে। তাইকে দেখো রিক্ত হস্তে, কবি বলছেন যে রিক্ত হস্তে। এখানে দেখো তাহারে রিক্ত হস্তে তাহারেই পড়ে মনে ভুলিতে পারি না কোনো মতে। প্রকৃতিতে বসন্ত এসেছে, কবি কিন্তু কবির মন জুড়ে সেই শীতের রিক্ত বিষণ্ণতার ছবি। কবির মন আজ দুঃখ ভারাক্রান্ত, তার কণ্ঠ আজকে নীরব। শীতের করুণ বিদায়কে তিনি কোনোভাবেই যেন ভুলতে পারছেন না। কেন পারছেন না জানো? কেন সাড়া জাগাতে পারছে না? বসন্তের সৌন্দর্য কেন তার কাছে আজকে অর্থহীন? কেন সে কোনো আবেদন তাকে জানাতে পারছে না? আমরা একটু বলি যে বিষয়টি, সৈয়দ নেহাল হোসেনের দেখো মৃত্যুতে কবি আজকে মুহ্যমান। আর এই প্রথম স্বামী যে ছিল তার সাহিত্য সাধনার প্রেরণাদাতা, উৎসাহদাতা, সেই স্বামীটি ঠিক এই বসন্তকালেই তার কাছ থেকে হারিয়ে গিয়েছিল। তাই যতবার প্রকৃতিতে বসন্ত আসে যেন কবি রিক্ত নিঃস্ব হয়ে যান। আর কবি ভক্ত, এটা কাল্পনিক কথোপকথনের কবিতা, কবি ভক্ত কবিকে বলছেন। তাই বলে দেখো কবিতা তো লিখেছেন কবি, কিন্তু সেখানে আমরা ওই যে প্রথমেই তোমাদেরকে দেখিয়েছিলাম এই মহিষী নারী কে বলো তো বলেছিলাম, এই মহিষী নারীকে আমরা দেখলেও তো বুঝতে পারি যে কত বিষণ্ণতা তার যেন বিরাজ করছে সব সময়, যে কত বেদনা ঘন বিষণ্ণতার তার যেন চেহারাই আমরা দেখতে পাই। তাই দেখো এই যে কবির প্রথম স্বামী সৈয়দ নেহাল হোসেনের আকস্মিক মৃত্যুতে কবির অন্তরের যে বিষণ্ণতা ছিল, সেই বিষণ্ণতা জীবনের বহু চড়াই উতরাই অতিক্রম করলেও যেন তার
ছবিতেও স্পষ্ট তার আজকের এই তাহারেই পরে মনে কবিতায় আমরা সেটুকু দেখতে পাই। তাহলে দেখো এই কবিতাটি আমি তোমাদের পড়লাম, তাহলে এরপরে যে আমরা বিষয়টি দেখো, এই কবিতার যে একটু ভাব বস্তুটা, মূল যে পাঠ পরিচিতি যেটা, তাহার এই পরে মনে কবিতাটি আমরা কি জানলাম। এই কবিতাটি আমরা যে বিষয়টি তাহার এই পরে মনে কবিতাটি কবির 1935 খ্রিস্টাব্দে যে মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। এই কবিতায় আমি তোমাদেরকে আগেও বলেছি, প্রকৃতি ও মানব মনের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিক এখানে অভিব্যক্তি পেয়েছে আর কি। সাধারণভাবে প্রকৃতির সৌন্দর্য যে মানুষের মনে একটা অফুরন্ত আনন্দের উৎস হিসাবে কাজ করে, বসন্ত প্রকৃতির একটা অপূর্ব সৌন্দর্য নিয়ে যে মানুষের মনে শিহরণ জাগায়, সেই শিহরণ মানে তিনি তাকে বিভিন্নভাবে ছন্দে বিভিন্ন সুরে ফুটিয়ে তোলার যে প্রত্যাশিত চেষ্টা তিনি করেছেন। কিন্তু কবি মন আজকে যদি কোনো কারণে শোকাচ্ছন্ন বা বেদনা ঘন থাকে, তাহলে কিন্তু তার বসন্ত সৌন্দর্য যতই আপ্লুত হোক না কেন, কবির অন্তরকে তত বেশি স্পর্শ করতে পারে না। এই কবিতায় কিন্তু বারবার যেটা আমি বলছি, কবি ব্যক্তিগত জীবনের ছায়াপথ, যে দুঃখময় জীবনের, বেদনা ঘন জীবনের যে ছায়াপথ, স্বজন হারানোর যে বেদনা আর্তনাদ, সেটাই আমরা এখানে দেখতে পাইছি। যে ছিল, আমি আগেও বলছি আবারও বলছি, যে ছিল তার সাহিত্য সাধনার প্রধান সহায়ক উৎসাহদাতা, সেই স্বামীর অকালে চলে যাওয়া আর এই বসন্ত ঋতুতেই চলে যাওয়া কবির জীবনে যেন শূন্যতা নেমে আসে। তাই তার ব্যক্তিগত জীবন কাব্য সাধনার ক্ষেত্রেও কিন্তু অনেকটা ওই যে দুঃসহ বিষণ্ণতা নেমে আসে। তাই বসন্ত সঙ্গীত রচনার জন্য কবিকে কবিভক্ত যতই অনুরোধ জানান না কেন, কবি শুধু এটুকুই বলেন যে বসন্ত কবির গানের অপেক্ষায় কিন্তু বসে থাকেনি, সে ফাগুনকে ভোলেনি। তাই ঋতু পরিক্রমায় ফাগুনের রেশ ধরে প্রকৃতি রাজ্যে বসন্তের আগমন ঘটেছে। বসন্তের আগমনে বিশ্ব প্রকৃতিতে প্রাণের ঢল বয়ে যাচ্ছে। মাধবীপুরী তার বুকের গন্ধ দিয়ে বসন্তকে ঠিকই কিন্তু অগ্র নিবেদন করছে। বসন্ত নিজের চিরন্তন ঐশ্বর্য দিয়ে প্রকৃতিকে সুভূষিত করেছে। এসব সত্ত্বেও বসন্তের প্রতি কবির এই যে নির্লিপ্ততা, এই যে উদাসীনতা বসন্তকে হয়তো বা ব্যথিত করে তুলতে পারে, কিন্তু কবি বসন্তকে অভ্যর্থনা জানাতে অক্ষম। শীতের কুয়াশাচ্ছন্ন পথে মাঘ মাস তার সমুদায় রিক্ততা হাহাকার নিয়ে বিদায় নিয়েছে। শীতের যে বেদনা, শীতের বিদায়ের করুণ স্মৃতিতে কবি হৃদয় আজ বেদনা ভারাক্রান্ত। তিনি শীতের সেই বিদায়ের ব্যথা কিছুতেই যেন ভুলতে পারছেন না। সেই বেদনা ঘন স্মৃতিচারণে তিনি আজ ব্যক্ত। তাই বসন্তের সমারোহকে বরণ করা তার পক্ষে অসম্ভব। শীতের রিক্ততার মাঝেই কবি নিজ জীবনের অনন্ত শূন্যতা ও মর্মপুরার সাদৃশ্য খুঁজে পেয়েছেন। তাই বসন্তের সামগ্রিক আয়োজনকে ব্যর্থ করে দিয়ে তিনি তার হৃদয়ে শীতের রিক্ততা বারবার উন্মোচন করেছেন। কবিতাটি আরেকটি সবচেয়ে বড় বৈশিষ্ট্য, মানে লক্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে কবিতাটি নাটকীয় ভঙ্গিতে কবিভক্ত কবি দুইজনের কথোপকথন আমরা পেয়েছি। সংলাপ নির্ভর আমরা দেখতে পাই যে গঠন রীতির দিক থেকে কিন্তু এটি একটি সম্পূর্ণ সংলাপ নির্ভর রচনা। কবিতায় দেখো আবেগময় যে ভাববস্তুর বেদনা ঘন বিষণ্ণতার সুললিত ছন্দ, যেটা আমি তোমাদেরকে এতক্ষণ বললাম, এতই যে আমাদেরকে মাধুর্য করে, যা প্রতিটি মানুষের হৃদয় ছুঁয়ে যায়, যেটা আমরা পাঠ পরিচিতিতে পেলাম। তারপর যে বিষয়টি এখানে কিছু শব্দার্থ টিকা আছে, আমরা আগে একটু মিস করেছি। শব্দার্থ টিকাগুলো একটু সবাই বাড়িতে পড়ো, এগুলো শব্দার্থ পড়লেও আমরা কবিতাটি সম্পর্কে অনেকটা জানতে পারবো। যে শব্দার্থগুলো আছে সবগুলোই আমরা দেখব। তারপরে যে বিষয়টি শব্দার্থের পরে পাঠ পরিচিতির পরে আমাদের কিছু বহু নির্বাচনী প্রশ্ন আছে, বহু নির্বাচনী প্রশ্নগুলো একটু পড়ব। দেখো ওখানে একটা উদ্দীপক আছে, উদ্দীপকটা দেখো, শাহজাহানের অমর সৃষ্টি তাজমহল। আমরা জানি সম্রাট শাহজাহানের তাজমহল সৃষ্টির রহস্য। তাজমহলকে ঘিরে আছে তার প্রাণপ্রিয় স্ত্রী মমতাজের স্মৃতি। তাই পৃথিবীর সমস্ত সৌন্দর্য একত্র করে তিনি সাজিয়েছেন প্রিয়তম স্ত্রীর সমাধি। আজকে দেখো যে
নিচে কোন চরণটিতে আমরা দেখতে পাচ্ছি, এখানে একটি প্রশ্নের ভিতর আছে, কোন চরণটিতে উদ্দীপকের ভাবের প্রতিফলন ঘটেছে। আমরা দেখতে পাই, দেখো যদিও আমরা ক দেখছি, দেখো যদিও এসেছে তবু তুমি তারে করিলেই বৃথাই, তাহারেই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। গ আছে, তরিতার এসেছে কি, বেজেছে কি আগমনী গান। ঘ আছে, দেখো বাতাবি নেবুর ফুল ফুটেছে কি, ফুটেছে কি আমের মুকুল। এখানে দেখো কি সুন্দর স্পষ্ট আমরা কোনটা উত্তর নিতে পারি। শাহজাহানের অমর সৃষ্টি তাজমহল, তাজমহলকে ঘিরে আছে তার প্রাণপ্রিয় স্ত্রী মমতাজের স্মৃতি, তাই পৃথিবীর সমস্ত সৌন্দর্য একত্র করে তিনি সাজিয়েছেন প্রিয়তম স্ত্রীর সমাধি। এখানে কিন্তু আজকে আমাদের নেহাল হোসেন এর কথা নেই, শাহজাহান বলেছেন, কিন্তু আজকে দেখো কবি বেগম, সেই মহিষী কবি বেগম সুফিয়া কামাল, তাহারেই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে, এই লাইনটি আমরা পেয়েছি খ দাগে, এটাই কিন্তু উত্তর। এভাবে দেখো আমরা পরেও উত্তর প্রশ্নগুলো আছে, এগুলো আমরা দেখতে পাবো। শাহজাহান ও সুফিয়া কামালের আচরণের ভিন্নতা থাকলেও বলা যায় উভয়ই আবেগ, ক আছে দেখো আবেগশ্রয়ী অহংকারী স্মৃতিকা, তারপরে ক্ষয় আছে দেখো অভিমানী ও স্নেহপরায়ণ। গ আছে স্মৃতিকাতর ও প্রেমময়। ঘ আছে উদাসীন ও মেধাবী। আমরা দেখতে পাই স্মৃতিকাতর ও প্রেমময়, এটা কি আমাদের দুটোর সাথে মেলে না? শাহজাহান যেমন স্মৃতিচারণ করেছেন তাজমহলকে নিয়ে, সুফিয়া কামাল তেমনি তার এই যে আপনজন স্বজন হারানো যে ছিল তার এই কাব্য সাধনার, সাহিত্য সাধনার প্রেরণাদাতা, সেই প্রেমময়ী স্মৃতিচারণ, স্মৃতিকাতরের কথা আমরা এখানে পেয়েছি। তাহলে দেখো এটা গ উত্তর হবে, উত্তর আসবে। এভাবে আমরা দেখো একটি কবিতা, আরো একটি সৃজনশীল প্রশ্ন আছে, বেশ সুন্দর একটা কবিতা। দেখো, যারে খুব বেশি ছিনু ভালো, সে মোরে ছেড়ে চলে গেল, যে ছিল মোর জীবন ছায়া, রেখে গেছে শুধু মায়া, লাগে না ভালো অপরূপ প্রকৃতি, যতই করুক কেউ মিনতি, আমি এখন রিক্ত শূন্য, মন পড়ে রয়েছে তার জন্য, সে দিল মোরে কেমনে ফাঁকি, আমি এখন বড় একাকী। কি সুফিয়া কামাল কি একাকী নয়? অবশ্যই সে পরে আবার, তোমরা বলতে পারো ম্যাডাম সে তো আবার পরে বিয়ে করেছে, সব ঠিক আছে, কিন্তু তার প্রথম যে স্বামী ছিলেন, যে ছিলেন তার, আবারও বলি, সাহিত্য সাধনার প্রেরণাদাতা, সেই মানুষটি তার কাছ থেকে হারিয়ে যেয়ে সে যেন আজকে বড় একাকী। আর যে বসন্ত প্রকৃতিতে মানুষ তার হৃদয়ের কথা, মনের কথা, আরো বসন্ত আসলে কি তোমার আমার মনে একটু পুলকিত শিহরণ জাগে নয় কি? কিন্তু আজকে কিন্তু কবি দেখো সবসময় যেন সেই ৬টি ঋতুর শীত যেটা রিক্ত নিঃস্ব করে দেয় সেটার কথাই যেন মনে করছে। তাই আজকেও দেখো সৃজনশীলের একটা বড় সুন্দর একটা কবিতা আমরা পেলাম। এগুলো তোমরা বাড়িতে পড়ো, বাড়িতে পড়ো, ভালো থেকো আর কি। আর বাড়িতে যাতে সবাই পড়াশুনো করো সেটা চাই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এই অনলাইন ক্লাস শেষ করলাম। আগামীতে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।